নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম এই চ্যানেলে। আজকের আলোচনায় আসব যুক্তরাষ্ট্র, কাতার এবং ট্রাম্পকে ঘিরে হওয়া গোপন বৈঠকের দিকে। গতকাল থেকে অপেক্ষা করা হয়েছিল যে কাতারে যে প্রধানমন্ত্রী ট্রাম্প আর উইটকফ মিলে যে গোপন বৈঠক করলেন তার কোনো আনুষ্ঠানিক বিবৃতি বের হবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কোনো বিবৃতি আসেনি। যদিও মার্কো রুবিও ও জে ডিফেন্সের সঙ্গে তাদের আলাপ হয়েছে, যেটা আমি আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম। 13 তারিখের সকালে একটি বড় ঘোষণা আসে, যেটির নাম দেওয়া হয় নিউক্লিয়ার নিউইয়র্ক ডিক্লারেশন। এটি জাতিসংঘে পাশ হয়েছে। এর আগে দোহায় কাতারের ওপর যে ইসরায়েলি হামলা নিয়ে একটি প্রস্তাব আনা হয়েছিল, আমেরিকা শর্ত সাপেক্ষে তাতে যোগ দেয়। শর্ত ছিল যে ইসরায়েলের নাম বাদ দেওয়া হবে এবং হামাসের সেই 7ই অক্টোবরের ঘটনাকেও সমানভাবে নিন্দা জানাতে হবে। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদে 193টি দেশের মধ্যে 142টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পক্ষে ভোট দেয়। বন্ধুরা, যতগুলি আমি নিউজ বলবো সবগুলির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কিন্তু গিয়ে চেক আউট করতে পারেন। এবার আসি পয়েন্টে। মাত্র 10টি দেশ বিপক্ষে যায় এবং 12টি দেশ ভোট দানে বিরত থাকে। বড় দেশগুলো প্রায় সবাই ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, আর সেখানে ভারতও রয়েছে। এই এক বিরাট পরাজয় ইসরায়েল ও আমেরিকার জন্য। আজকের আপডেটে দেখা যাচ্ছে যে কাতারের প্রধানমন্ত্রীও কোনো বিবৃতি দেননি, আমেরিকাও চুপ। গুঞ্জন ছিল কাতার হয়তো ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে, কিন্তু তা হয়নি। এদিকে সামনে আরও দুটি গুরুত্বপূর্ণ বৈঠক আসছে, একটি আরব দেশগুলোর, আরেকটি যেখানে পাকিস্তান, ইরান ও তুরস্ক মিলিত হবে। এসব বৈঠক থেকে বোঝা যাচ্ছে যে আরব বিশ্ব এখন উপলব্ধি করছে তাদের নিজেদের অস্তিত্ব বাঁচাতে হলে এগিয়ে আসতেই হবে, আর নয়তো উপায় নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ছবি এসেছে কাতার থেকে, সেটা হচ্ছে লাখো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। যদি কাতারে এমন দৃশ্য হয় তাহলে সৌদি, জর্ডান, ইউতে একই রকম জনবিক্ষোভ দেখা দিতে পারে। আর এখন সবগুলি দেশে কিন্তু ভয়ের মধ্যে আছে যে এতদিন কিন্তু টনক নড়েনি, এতদিন গাজার মধ্যে এত পরিমাণে হামলা হয়েছে, বোমা মেরেছে, কোনো টনক নড়েনি, সবাই চুপ করে আছে, সবাই আমেরিকাকে ভয় পায়, আমেরিকার চাপের মধ্যে আছে। কিন্তু এখন যখন যেটাকে আনটাচেবল একটা দেশ বলা হয় কাতার, আর সেই কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এত মিলিত, এত ঘনিষ্ঠ একটা দেশ, আর সেই দেশটার ওপরে যদি হামলা হয়ে যায়, আবার সেখানে আবার আমেরিকার মিলিটারি ক্যাম্প আছে, এমন নয় যে ইসরায়েল ন্যাটোভুক্ত দেশ, হ্যাঁ এরকম নয়, সেখানে যদি হামলা হয়ে যায় অন্য একটা দেশ, তাহলেই তো একটা বিশাল বড় একটা অপমান না? আর এর মানে আরব বিশ্বরা শাসকদের কিন্তু নতুন চাপও তৈরি হচ্ছে যে নিজেদের দেশের যে জনগণ, সেই জনগণ কিন্তু সোজা ভাষায় বুঝছে যে আমাদের দেশের মালিকরা কি করছেন। অন্যদিকে বন্ধুরা, সামরিক শক্তির দিকেও আলোচনা চলছে যে রাশিয়ার S-500 মিসাইল সিস্টেম কেনার চিন্তা করছে তারা। আগে S-400 ভারত আর তুরস্ক নিয়েছিল, আর তুরস্ক কিন্তু ন্যাটোভুক্ত দেশ, সেই তুরস্ক নিয়েছিল বলে আমেরিকা খুব রেগে গিয়েছিল। আর রেগে যাওয়াতে তুরস্কের ওপরে কত চাপ দিয়েছিল যে ন্যাটো দেশ হয়ে কী হবে, ন্যাটো দেশের মানে সুরক্ষা হচ্ছে ন্যাটো কান্ট্রিগুলোর, আর সেখানে ন্যাটো কান্ট্রির দুশ্মনে হয়েছে রাশিয়া, আর সেই দেশটা থেকে S-400 কীভাবে কিনে ফেলে তুরস্ক, এইসব নিয়ে বিশাল তর্কাতর্কি আর ঝামেলা আমেরিকার সাথে তুরস্কের। আর তখন কিন্তু ভারতের উপরেও সেম চাপটা দিয়েছিল, আর ভারতকে তো মনে করে যে আমেরিকার সাথে চলবে, আমেরিকার কাছে বসবে, কিন্তু ভারত কিন্তু মানেনি। ভারত S-400 নিয়েছিল রাশিয়া থেকে, আর তখন যখন S-400 নিয়ে নিল তখন কিন্তু আমেরিকা খুব রেগে যায়, কিন্তু ভারতের উপরে কোনো প্রকার স্যাংশন কিন্তু দেওয়া হয়নি। আর এবার কথা চলছে যে অন্য সব দেশগুলিও এই S-400 বা S-500 কেনার কিন্তু কথা ভাবছে। টাকা তো তাদের কাছে অ্যাভেলেবেল, টাকা তো আছে, কিন্তু এতদিন তা বিলাসিতায় কিন্তু খরচ হয়েছে। আর এখন সময় এসেছে যে স্বাধীন সামরিক শক্তি গড়ে তোলার, মানে বুঝতে পারছো, যে স্বাধীন সামরিক শক্তি গড়ে তোলার। যদি ন্যাশনাল যখন কথা আসবে তখন কিন্তু স্বাধীন আমরা, নইলে ইসরায়েল আমেরিকার ছায়ায় থেকে তাদের কিন্তু বারবার ঘরে ঢুকে আঘাত করবে, এটাই কিন্তু সত্য, যেটা কাতারে ঘটেছে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি পেলে আমেরিকা হয়তো ভোট দেবে, কিন্তু তবু বিশ্বের সামনে স্পষ্ট হবে যে অধিকাংশ দেশ ফিলিস্তিনকেই মানছে। বন্ধুরা, এবার আসুন আজকের বাকি খবরগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই বলি, ইয়েমেন থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, আর এইসবের লিঙ্ক আমি আপনাদেরকে যেটা বলেছি ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা গিয়ে সেখানে চেক আউট করবেন।
যদিও এবার পয়েন্টে আসি, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়, কিন্তু এতে বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হচ্ছে আগামী দিনে। আর এরপর আসে মিশরের ঘটনা। রিপোর্টে জানা গেছে যে মোসাদ কায়রোতে হামাস নেতাকে হত্যার চেষ্টা করছিল, কিন্তু সেটা সফল হয়নি। মিশরের ভেতরে এই চেষ্টা করা সত্যি একটা বিস্ময়কর ঘটনা, কারণ মিশর বরাবরই শক্তিশালী আঞ্চলিক ভূমিকা পালন করে এসেছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ইতিমধ্যে 2 স্টেট সলিউশন ডিক্লারেশন পাস করেছে, আর এরপর থেকে গাজার ওপর হামলা আরও তীব্র হয়েছে। ইসরায়েল বহু ভবন উড়িয়ে দিয়েছে, আশ্রয় কেন্দ্র ধ্বংস করেছে। গাজা শহরে সাধারণ মানুষের জীবন এখন নরকের সমান। এখন ইসরায়েলের তো রাগ যে 2 স্টেট সলিউশন ইউএনের মধ্যে পাশ হয়ে গেছে, জাতিসংঘে পাশ হয়ে গেছে, কারণ সেই রাগ তো ঝাড়তে হবে, কারণ সেখানে 140টি দেশ না এরকম একটা অনেক বড় সংখ্যায়, বা সেখানে 10টা-12টা দেশের মতো বিপক্ষে, আর বাকি সব দেশ, আমাদের ভারতও কিন্তু এই 2 স্টেট সলিউশনে পক্ষে নিয়েছে। এদিকে বন্ধুরা, আমেরিকার ভেতরে একটা চমৎকার ঘটনা ঘটেছে। কংগ্রেসে একটি নতুন বিল আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যদি কোনো মার্কিন নাগরিক ইসরায়েলকে প্রকাশ্যে সমালোচনা করে তাহলে তার পাসপোর্ট বাতিল করা হবে। মানে বুঝতে পারছো কত বড় একটা ডিক্টেটরশিপের দিকে যাচ্ছে। আগে এই পশ্চিমা দেশগুলোই নাম ওঠাতো ফ্রি জওয়ান, মানে ফ্রি কথা বলার একটা প্রচলন ছিল, আর সেই জায়গাতে এখন নাকি বলছে যে ইসরায়েল বা অন্য দেশ, মানে এটা আমেরিকার বিরুদ্ধে, যে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলছে সে তার জন্য তার পাসপোর্ট বাতিল করা হবে, এরকম নয়। সেখানে অন্য একটা দেশের বিরুদ্ধে কথা বললেও নাকি তার পাসপোর্ট বাতিল হবে। মানে বুঝতেই পারছো যে আমেরিকার ইসরায়েল কতটা গভীর, আর ভেতরে অনেক ব্যাপার আছে, একটা ভেতরে ব্যাপার আছে। ইসরায়েলের ডিপ স্টেট অনেক ভেতরে রুটে গিয়ে কিন্তু আমেরিকাকে খোকলা করছে, এটা বর্তমানে বোঝা যাচ্ছে এই হেডলাইনের মাধ্যমে, যে যদি কোনো মার্কিন নাগরিক ইসরায়েলকে প্রকাশ্যে সমালোচনা করে তার পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে। বন্ধুরা, ফ্লোরিডার কংগ্রেসম্যান ব্রায়ান মাস্ট এই বিলটি উপস্থাপন করেছেন। এমনকি এক ইসরায়েলি বন্দির মাস প্রকাশ্যে বলেছেন নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থে বন্দীদের জীবন বলি দিচ্ছেন। এই মন্তব্যের জনমনে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। এদিকে বন্ধুরা, জাপানের 206 জন সংসদ সদস্য তাদের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। একই সময়ে ফিলিস্তিনের জাতীয় পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। এখন দেখার বিষয় যে জাপান কতটা কি এগিয়ে যায়, বা তাদের রাষ্ট্র থেকে কি নির্দেশ আসে এই ফিলিস্তিনকে নিয়ে। আমার তো মনে হয় না আসবে বলে, কারণ আমেরিকা সেখানেও ঢুকে আছে। আমেরিকা প্রত্যেকটি দেশে ঢুকে আছে, যেখানে আমেরিকা আছে সেখানে নতুনভাবে পলিটিক্স শুরু হয়ে যায়, এটা সবারই জানা। আর এখানে তো জাপানের মিলিটারি থেকে ধরে সব কিছু জাপানকে বাঁচিয়ে রেখেছে চীনের থেকে, রাশিয়া থেকে। সেখানে সেখানে আবার ভয় দেখানো যাবে, জাপানকে পিছন দিয়ে ভয় দেখানো যাবে। আর কিছুদিন আগে নিউজও এসেছিল যে জাপানকে চাপে ফেলে নাকি ট্রেড ডিল করে নিয়েছে আমেরিকা, মানে উল্টোপাল্টা পুরো প্রেশার দিয়ে সেখানে ট্রেড ডিল করে নিয়েছে। বোঝো ঠেলা। এদিকে আবার বন্ধুরা, ইসরায়েলের ভেতরেও মানুষ বিক্ষোভে নেমেছে। হাজার হাজার মানুষ তেল আবিবে নেমে যুদ্ধবন্ধের দাবি তুলেছে, কারণ ইসরায়েলি মানুষরা দেখছে যে ঘটনা কোন দিকে যাচ্ছে, আর কিভাবে নেতানিয়াহু তার গদি, কিভাবে তার চেয়ার ধরে রাখছে। কারণ এতদিনের পরেও আজ পর্যন্ত সেই বন্দীদেরকে ছাড়াতে পারেনি হামাসের থেকে, তাহলে পরবর্তীতে কি আশা করা যায় নেতানিয়াহুর থেকে? এটাই বর্তমানে ইসরায়েলের মানুষ কিন্তু ভাবছে এবং কিন্তু বুঝছে যে এই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দ্বারা কিন্তু কিছু হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট বলেছেন যে প্রেসিডেন্ট চান যে সব বন্দী দ্রুত ফেরত আসুক, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন হামাস নেতাদের সরিয়ে দিলে বন্দীদের মুক্ত করা সম্ভব হবে। অর্থাৎ তিনি হামাস নেতাদেরই হত্যার হুমকি দিচ্ছেন, যেটা সোজা সাপটা কথা বললে বোঝা যায়। এর মধ্যে গাজার হাসপাতাল থেকে খবর এসেছে যে 62 জন নিহত হয়েছেন, অনেকেই আহত। এটা কিন্তু প্রতিনিয়ত একটা খবর কিন্তু আসছে, এরকমই খবর আসছে। 3টি টাওয়ার ধ্বংস হয়ে গেছে, বিশাল বেশি ভবন আবার ধসে পড়েছে, শরণার্থী শিবিরগুলোতেও ভয়াবহ হামলা হয়েছে। সাংবাদিকরাও হামলার শিকার হচ্ছেন, আল জাজিরার সাংবাদিকরা কিছুদিন আগে শিকার হয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। ইসরায়েল এখনও লাগাতার বোমাবর্ষণ করছে, গাজা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এখন বিষয় হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল কি করতে পারে পরবর্তী। আবার ওদিকে শোনা যাচ্ছে নাকি তুরস্কেও নাকি হামলার প্রস্তুতি নিচ্ছে।
এখন বন্ধুরা, আপনারা কি মনে করেন জাতিসংঘ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ কি বাড়বে নাকি আগের মতোই পরিস্থিতি চলবে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।